এই বিষয়ে ক্লাসের শেষে কথা হবে, ঠিক আছে? জি স্যার। তো আমরা আজকে যে টপিকটা পড়বো এই টপিকটা তোমরা সবাই সার্কিটে পড়ালেখা করে আসো, সার্কিট 1-এ। তো আমি একটু জাস্ট তোমাদেরকে আরেকবার রিভাইজ দিয়ে নিচ্ছি, যেহেতু পাওয়ার ইউনিট সিস্টেম পড়াবো তার আগে এই জিনিসগুলো তোমাদের জানা দরকার। তো আশা করি তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে হাদিস সাদাতের বই, এই বইয়ের সফট কপি তোমাদেরকে দেওয়া আছে। হাদিস সাদাতের চ্যাপ্টার 2, আর্টিকেল নাম্বার 2.1 2.2, এটা পাওয়ার ইন সিঙ্গেল ফেজ এসি সার্কিটস। আশা করি এটা খুব একটা কঠিন টপিক না তো, এবং আমি আশা করব তোমরা খাতা নিছো আর কি, খাতা নিয়ে একটু নোট ডাউন করে নেওয়াটা খুব বেশি দরকার। নিলয় দেখা যাচ্ছে না, দেখা যাওয়ার কথা। নিলয়, স্ক্রিন কি দেখতে পাচ্ছ না তোমরা? না স্যার, দেখা যাচ্ছে না স্যার। পাচ্ছি কি স্যার। বলো? জি স্যার, আসছে স্যার, লোডিং এসেছে, একটু হয়তো লেট হয়েছিল স্যার। তোমরা কি বই দেখতে পাচ্ছ? আমি যে বই দেখাচ্ছি। জি স্যার, পাওয়ার ইন সিঙ্গেল ফেজ এসি সার্কিট। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে তাহলে ওকে। আচ্ছা, তো আমরা যে টপিকটা আজকে পড়বো এটা আমাদের সার্কিট 1 থেকে নেওয়া, তবে এটা পাওয়ার সিস্টেম বইয়ের মধ্যে আর কি করে দেওয়া আছে। তো একটু খেয়াল করো, এটা যদি একটা লোড হয়, এই বক্সটা যদি এটা একটা লোড হয় এবং সেই লোডে যদি আই পরিমাণ কারেন্ট প্রবেশ করে এবং তার অ্যাক্রসে ভোল্টেজ যদি ভিটি হয়, ঠিক আছে? এখানে আইটি বলতে বোঝানো হচ্ছে টাইম ডোমেইনে কারেন্ট, ভিটি হচ্ছে টাইম ডোমেইনের কারেন্ট। এবং তাহলে সেই ইকুয়েশন গুলো মূলত হয় ভিটি ইকুয়াল টু ভিএম কজ ওমেগা টি প্লাস থিটা বি, যেখানে ভিএম হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, ভোল্টেজের অ্যামপ্লিটিউড, আর সেটা হচ্ছে কোসাইন ওয়েভ, তার কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা, যেটার একটা ইকুয়েশন আমরা জানি যে ওমেগা ইকুয়াল টু পাই এফ, ঠিক আছে? ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, যার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর নর্মাল যে ফ্রিকোয়েন্সি তার একক হচ্ছে হার্টজ। আর থিটা বি মানে হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল কত। ঠিক একইভাবে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আইটি ইকুয়াল টু আইএম কজ ওমেগা টি প্লাস থিটা আই। তাহলে আমরা যদি এখান থেকে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পিটি বের করতে চাই, পিটির ইকুয়েশন হবে পিটি ইকুয়াল টু ভিটি ইন্টু আইটি। আমরা সবাই জানি পাওয়ারের ইকুয়েশন পি ইকুয়াল টু ভিআই। তো যদি আমরা দুটাকে গুণ করি তাহলে আমরা পাবো ভিএম আইএম কজ অফ ওমেগা টি প্লাস থিটা বি ইন্টু কজ অফ ওমেগা টি প্লাস থিটা আই। এটা হচ্ছে এখান থেকে আমরা যেটা পাই কস সি ইন্টু কস ডি সূত্র পাবো। কস সি ইন্টু কস ডি সূত্র হচ্ছে হাফ অফ কস সি প্লাস ডি, ঠিক আছে? আর এটা হচ্ছে হাফ অফ কস সি মাইনাস ডি। এই সূত্রটা এখানে লেখা আছে কজ এ বি আকারে, আমরা কস সি ডি বলছি একই কথা। তাহলে হচ্ছে হাফ অফ কজ এ মাইনাস বি প্লাস হাফ অফ কজ এ প্লাস বি। ওকে, তাহলে এই দুইটা কজের জন্য এই সূত্র যদি আমরা বসাই তাহলে কি হবে, এখানে দুইটা পার্ট হবে। আগে ছিল সব গুণ আকারে, এখন মাঝখানে একটা অপারেটর চলে আসবে, প্লাস অপারেটর। এই প্লাস অপারেটর আসার কারণে ইকুয়েশনটা কিরকম হয়ে গেল, পিটি ইকুয়াল টু হাফ অফ ভিএম কস থিটা ভি মাইনাস থিটা আই প্লাস কস 2 ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা আই। এটা হচ্ছে ভাগ করার কারণে এই যে একটা অপারেটর চলে আসলো প্লাস। তার মানে এই দুইটা আলাদা আলাদা পার্ট হবে। একটা পার্ট হবে হাফ অফ ভিএম কস থিটা ভি প্লাস থিটা আই, আরেকটা পার্ট হবে কি, আরেকটা পার্ট হবে হাফ অফ ভিএম আই এফ অফ এই পার্টটা। তো সেখানে আবার তারা যদি ভাঙ্গাভাঙ্গি করছে যে এটা এই ইকুয়েশনটা খুব একটা করার প্রয়োজন ছিল না, তারপরে আর কি এখানে বোঝানোর জন্য করছে যদি আমরা এই cos 2 ওমেগা টি প্লাস থিটা বি প্লাস থিটা আই কে এইভাবে পার্ট করি 2 কমন ওমেগা টি প্লাস থিটা বি মাইনাস থিটা বি মাইনাস থিটা আই, তাহলে এখানে আবার দুটা cos c মাইনাস d এর সূত্র চলে আসে, cos অফ c মাইনাস d। cos c মাইনাস d এর সূত্র যখন আমরা ভাঙবো তখন সেখানে cos এবং sin দুটাই চলে আসবে। তার মানে করেসপন্ডিংলি আমরা যেটা পাবো ইকুয়েশন, আমাদের ইকুয়েশন, হ্যাঁ আমি জাস্ট ইকুয়েশন ডেরিভেশন দেখাই যাচ্ছি, এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট তোমরা দেখে যাও। পিটি ইকুয়াল টু ভিআই cos থিটা 1 প্লাস cos 2 ওমেগা টি
প্লাস থিটা বি, আরেকটা হচ্ছে ভিআই সাইন থিটা সাইন অফ 2 ওমেগা টি প্লাস থিটা বি। এটা এই ইকুয়েশনে না এনে যদি আমরা জাস্ট এই ব্র্যাকেটটা, এই অংশে ব্র্যাকেটটা ভেঙে দিতাম তাও কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, এই হাফ ভিএমআইএম কস থিটা বি মাইনাস থিটা আই, আরেকটা হচ্ছে হাফ ভিএমআইএম কস 2 ওমেগা টি প্লাস থিটা বি প্লাস থিটা, এইভাবে রাখলেও কোনো সমস্যা ছিল না। ও একটু অপেক্ষা করো। আচ্ছা, তো মূল কথা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের পিআরটি বলতে যেটা বোঝানো হচ্ছে যে এই ইকুয়েশনের এই অংশটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট, যেহেতু কস থিটা আছে, আর একটু হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট, যেহেতু সাইন থিটা আছে। সেখান থেকে আমরা যেটা লিখতে পারি যে পিআরটি বলতে এনার্জি ফ্লো ইনটু দ্য সার্কিট, আর পিএক্সটি মানে হচ্ছে এনার্জি borrowed and returned by the circuit। পিআরটি বলতে আমরা কি পাচ্ছি, ভিআই cos থিটা প্লাস ভিআই cos থিটা ইনটু cos 2 ওমেগা টি প্লাস থিটা ভি, যার মধ্যে এই অংশটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট, কারণ কি এখানে একটা ওমেগা আছে। এই পার্ট ওমেগা নাই কস করতে, যেটা আমি একে অনেক জায়গায় বলা হয়, কোথাও অ্যাক্টিভ পাওয়ার বলা হয়, কোথাও বলা হয় রিয়েল পাওয়ার। ভোল্টেজের ম্যাগনিটিউড, কারেন্টের ম্যাগনিটিউড এবং তার সাথে cos থিটার গুণফল। এই থিটাটা কি, থিটাটা হচ্ছে আমার থিটা বি এবং থিটা আই, তার পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এবার কি বললো দেখো, এই ভিআই ইজ কল্ড দ্য অ্যাপারেন্ট পাওয়ার, তার মানে এই ভিআই কে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার, যেটাকে আমরা বলি এস। আমরা পড়ালেখা করে আসছি ভিআই কে আমরা বলবো এস। এর জন্য আমরা একটা ইকুয়েশন লিখতে পারি পি ইকুয়াল টু এস কস থিটা। ঠিক আছে, আর এটা হচ্ছে কিউ ইকুয়াল টু এস সাইন থিটা। কেউ কি কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, তার মানে আমরা কি পেলাম, এটা পেলাম সেটা হচ্ছে পি ইকুয়াল টু এস কস থিটা আর এটা হচ্ছে কিউ ইকুয়াল টু, এটা আসবে অটোমেটিক্যালি এস সাইন থিটা, যেখানে কিউ হচ্ছে ভি ইন্টু আই, কিউ বলতেছি সরি, এখানে এস ইকুয়াল টু ভি ইন্টু আই, যেটাকে আমরা বলি অ্যাপারেন্ট পাওয়ার, যেটাকে আমরা বলি, খেয়াল করো এই জিনিসগুলো লাগবে, এটাকে আমরা বলতেছি অ্যাপারেন্ট পাওয়ার। এস হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার, ওকে, এস হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার। পি কি, পি কে আমরা বলবো রিয়েল পাওয়ার অর অ্যাক্টিভ পাওয়ার। রিয়েল পাওয়ার, এগুলো একেবারে বেসিক জিনিস, তোমরা হয়তো সবাই জানো, কিন্তু আমি আরেকবার মনে করাই দিচ্ছি যারা জানো না বা যারা ভুলে গেছো তাদের জন্য। কারণ এরপর আমরা যে টপিকটা পড়বো পাওয়ার পার ইউনিট, সেখানে এগুলো লাগবে।
তাহলে পি কে বলবো আমরা রিয়েল পাওয়ার, আর কিউ কে আমরা বলবো রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ রিঅ্যাক্টিভ পাওয়ার, কিউ কে আমরা বলবো রিঅ্যাক্টিভ পাওয়ার। ওকে, তাহলে এস হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, পি হচ্ছে রিয়েল পাওয়ার, কিউ হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এখান থেকে অনেকগুলো ইকুয়েশন আমরা দেখতে পাই। সেটা হচ্ছে এস ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এরকম আর কি। এখানে এস হচ্ছে ম্যাগনিটিউড পাবো, এস এর ম্যাগনিটিউড পাবো আমরা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে একটা জিনিস বলি, তাহলে কি অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে এস, রিয়েল পাওয়ার হচ্ছে পি। এটাকে আমরা চাইলে অ্যাক্টিভ পাওয়ারও বলতে পারি, এক এক বই এক এক ভাবে লেখে, তো কেউ যেন কনফিউজ না হয়ে যাও, এজন্য দুটাই লিখলাম, রিয়েল পাওয়ার আর অ্যাক্টিভ পাওয়ার। রিয়েল পাওয়ার আর ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে একটা জিনিস জানা যায়, যদি প্রয়োজন নেই তাও বলি আর কি। এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা is equal to p divided by s। দেখো তো এই ইকুয়েশনটা এখান থেকে আমরা এটা লিখতে পারি cos theta equal to p divided by s। তার মানে কি cos theta equal to p মানে কি রিয়েল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার, রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে, অনেক সময় অনেক জায়গায় জিজ্ঞাসা করা হয় পাওয়ার ফ্যাক্টর বলতে তুমি কি বুঝো। তো আমরা বলি কি রিয়েল পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের মধ্যে যে রেশিও, সেটাকে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর। আসলে না, রিয়েল পাওয়ার এবং রিঅ্যাক্টিভ না, রিয়েল পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যে রেশিওটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। রিয়েল পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার। ওকে, তো আমরা তাহলে এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কি, এই যেখানে লেখা আছে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে যে অ্যাঙ্গেলটা cos থিটা, সেটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এই যে আমরা বলছিলাম যে কিউটা ইন্ডাকটিভও হইতে পারে, ক্যাপাসিটিভও হইতে পারে। কিউ যদি পজিটিভ হয় তাহলে সেটা ইন্ডাকটিভ, কিউ যদি নেগেটিভ হয় তাহলে সেটা ক্যাপাসিটিভ। ঠিক আছে, কিউ যদি নেগেটিভ হয় তাহলে ক্যাপাসিটিভ। তার মানে ব্যাপারটা অনেকটা এমন, কিউ যদি পজিটিভ হয়, ঠিক আছে, তার মানে হচ্ছে সেটা ইন্ডাকটিভ লোড, বা সেখানে ইন্ডাকটিভ লোড আছে, ইন্ডাকটিভ লোডের পরিমাণ অন্য লোডের থেকে বেশি। আর কিউ যদি নেগেটিভ হয়, কিউ যদি নেগেটিভ হয় তার মানে এটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড। তার মানে রেজিস্টিভ যা আছে, রেজিস্টিভ সবই কিন্তু এর মধ্যে, রেজিস্টিভ যা আছে আর আর রিলেটেড যা আছে সবই পি এর মধ্যে। আর এর মধ্যে হচ্ছে এই এল এবং এল মানে ইন্ডাক্টর, আর এটা মানে হচ্ছে ক্যাপাসিটর। এল এবং সি যা আছে সবই হচ্ছে কিউ এর মধ্যে, এল অথবা সি, এটা হচ্ছে ক্যাপাসিটি। ওকে, আচ্ছা তো এখান থেকে আরো কিছু জিনিস আমরা জানতে পারি। আমি যা বলতেছি সবই বেসিক, একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কিউ নেগেটিভ হওয়া মানে ক্যাপাসিটিভ এই ক্যাপাসিটিভ লোড মানে হচ্ছে সেখানে কি করবে, কারেন্ট লিড করবে, মানে আই লিডস ভি, মানে কারেন্ট লিড করবে কাকে, ভোল্টেজকে। আর কিউ যদি পজিটিভ হয় তার মানে আই ল্যাগস ভি। ঠিক আছে, এগুলো আমরা অলরেডি গত চ্যাপ্টারে পড়ার সময় আর কি এগুলো কিন্তু ফেজর ডায়াগ্রাম আকারে দেখাইছিলাম, ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ফেজর ডায়াগ্রাম কেমন হয়, ক্যাপাসিটিভের জন্য কেমন হয়। তো এটা হচ্ছে এটা। আর যখন রেজিস্টিভ হবে তখন যেটা হবে আই এবং ভি একই অ্যাঙ্গেলে থাকবে, মানে এদের মধ্যবর্তী কোণের পরিমাণ হবে 0, রেজিস্টিভ লোড রিয়েল পাওয়ার। ঠিক আছে, তাই কি?
হ্যাঁ, এখন পর্যন্ত তাই বলা যায় রিয়েল পাওয়ার জন্য। ওকে, তাহলে যা যা বললাম সেটা হচ্ছে পি কিউ কি এস কি, এগুলো আর কি আমি তোমাদের বুঝাইলাম। এই যে এখানে দেখতেই পাচ্ছ, ইফ দ্য লোড ইজ পিওরলি ক্যাপাসিটি, দ্য কারেন্ট লিডস দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি। যদি পিওরলি ক্যাপাসিটি হয়, পিওরলি মানে কি শুধু ক্যাপাসিটি, মানে ক্যাপাসিটর আছে, মানে এই যে আমরা যে একটা লোড আঁকাইলাম আগের পেজের যে ছবিতে, এই লোডটা, এই লোডটা যদি পুরোপুরি ক্যাপাসিটর হয়, ক্যাপাসিটি হয়, তাহলে এই কারেন্ট এই ভোল্টেজকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করবে। যদি এটা পুরোপুরি ইন্ডাকটিভ হয়, তাহলে এই কারেন্টটা এই ভোল্টেজকে 90 ডিগ্রিতে ল্যাগ করবে। যদি এটা রেজিস্টিভ হয়, তাহলে এখানে কারেন্ট এবং ভোল্টেজ সেম অ্যাঙ্গেলে থাকবে। এই কথাটাই এখানে বলা আছে। এই যে দ্য ইম্পিডেন্স অ্যাঙ্গেল ইজ 0, পাওয়ার ফ্যাক্টর ইজ ইউনিটি। কোন ক্ষেত্রে? পিওর রেজিস্টরের ক্ষেত্রে। যদি ইন্ডাকটিভ হয় তাহলে সেটা 90 ডিগ্রি ল্যাগ করবে এবং এভারেজ পাওয়ার 0, এভারেজ পাওয়ার 0, এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে এভারেজ পাওয়ার 0। ঠিক আছে, এভারেজ পাওয়ার 0 কেন? কারণ কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং আমরা সবাই জানি cos 90 = 0। তো যেহেতু ইকুয়েশন, মানে এভারেজ পাওয়ারের ইকুয়েশনই হচ্ছে পিআই ভিআই cos θ, সুতরাং তোমার cos θ যখনই 90 ডিগ্রি হবে তখন পুরো পাওয়ারের মান হয়ে যাবে 0। এখানে কিছু বোঝার জন্য ম্যাথ করে দেওয়া আছে, তো এগুলা ছবি একটু জাস্ট বলতেছি আর কি, বুঝতে পারতেছি। এটা হচ্ছে একটা কোসাইন, এটা হচ্ছে আমার ভোল্টেজের কার্ভ এটা, আর এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে এটা হচ্ছে আমার কারেন্টের কার্ভ। তো সেটা থেকে করেসপন্ডিং পাওয়ারের কার্ভ পাওয়া যায় এমন। ঠিক আছে, সেখান থেকে আবার আমরা আলাদা আলাদা করতে পারি। এটা তো পি এর কার্ভ, পিটি = মানে এটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, পিটির কার্ভ। এখান থেকে আমরা আবার রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ পাওয়ার বের করে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে রেজিস্টিভ পাওয়ার, এটা হচ্ছে ইন্ডাকটিভ পাওয়ার। ওকে, আচ্ছা, ছবি বের করার দরকার হবে না, কিন্তু আমি যে একটু বেসিক দেওয়ার প্রয়োজন ছিল বলছি। এসপি কিউ, আসলে এগুলোর মধ্যে পার্থক্য বের করাটাই মূল। আচ্ছা, এবার আসুন কমপ্লেক্স পাওয়ার কি। কমপ্লেক্স পাওয়ার সবাই বুঝতে পারতেছে, আমরা যা পড়তেছি অলরেডি আমরা এসি নিয়ে সব পড়ালেখা করতেছি। তো কমপ্লেক্স পাওয়ার মানে হচ্ছে আসলে আমরা একটা চ্যাপ্টার করছিলাম ইন্টারমিডিয়েট সরি, তার মধ্যে আমরা একটা চ্যাপ্টার করছিলাম, সেটা হচ্ছে সাইনোসয়েড এন্ড ফেজরস সার্কিট 1। যেখানে যেটা বলা ছিল, আমরা যেটাকে বলি এরকম যে ভি ইকুয়াল টু ভিএম কস ওমেগা টি। ওকে, ভাবো আমরা একটুকি লিখলাম, যদি ফেজ অ্যাঙ্গেল না লিখি, ওকে ফেজ অ্যাঙ্গেল লিখি, আবার যদি একটু লিখি তার করেসপন্ডিং, এটা সাইনোসয়েড, এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো সাইনোসয়েড, সাইনোসয়েড। এখন কোশ্চেন আসতে পারে, স্যার সাইনোসয়েড কিন্তু লিখলেন কোসাইন ওয়েভ, তাই না? এটা আমি হয়তো তোমাদের বলছি যে সাইনোসয়েড বলতে সাইন কোসাইন দুটাই বোঝায়, সাইন এবং কোসাইন এই দুটাকেই বোঝায় সাইনোসয়েড বলতে। এটা সাইন ওয়েভ হইতে পারে, কোসাইন ওয়েভ হইতে পারে। আচ্ছা, তাহলে এই সাইনোসয়েডের করেসপন্ডিং ফেজর ফর্ম আমি জানতে চাই, এটার ফেজর কি হবে? এটার ফেজর হবে এরকম, ভি ইকুয়াল টু ভিএম এট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি। বুঝতে পারলাম? এটা হচ্ছে তার ফেজর ফর্ম, এটা হচ্ছে তার ফেজর ফর্ম, ফেজর ফর্ম। তার মানে আমরা চাইলে ফেজর ফর্মেও লিখতে পারি, এটাকে আমরা আবার সাইনোসয়েডেও লিখতে পারি। ওকে, আচ্ছা, এখানে দেখো যেহেতু 0, এখন যদি কোশ্চেন হইতে পারে যে স্যার ভাবেন এখানে 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 একটা ফাই আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে ফাই, cos ওমেগা টি প্লাস ফাই, তাহলে করেসপন্ডিং ফেজর কি হবে? আশা করি তোমরা জানো, ভি ইকুয়াল টু ভিএম এট এন অ্যাঙ্গেল অফ কি হবে? ফাই। যদি এটা প্লাস ফাই না হয় মাইনাস ফাই হইতো, ওমেগা টি মাইনাস ফাই, তাহলে এখানে মাইনাস আসতো। যদি এটা 30 ডিগ্রি হইতো, প্লাস 30 ডিগ্রি, তাহলে এটা প্লাস 30 ডিগ্রি হতো। এইভাবে আর কি সাইনোসয়েডের করেসপন্ডিং ফেজর ফর্ম বের হয়। তাহলে আমরা যেহেতু এর আগে ভিপি এবং আইটির ইকুয়েশন লিখে আসছিলাম, যেখান থেকে আমরা পিটি বের করছি, ভিপি আইটি, তাহলে করেসপন্ডিংলি আমরা যদি এর ফেজর বের করি, সেটা হবে কিরকম? ভিএম এট অ্যান অ্যাঙ্গেল থিটা ভি। আশা করি তোমাদের ওই ইকুয়েশনটা মনে আছে। আর এর করেসপন্ডিং ফেজর আসবে আইএম এট অ্যান অ্যাঙ্গেল থিটা আই। ওকে, আচ্ছা,
তো এখানে তাই বলা হয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে ভি ইকুয়াল টু ভি থিটা ভি আই থিটা আই। আচ্ছা এই এটা দেওয়ার মানে হচ্ছে যে এটা পজিটিভ, এই মানটা পজিটিভ, এটা তার ম্যাগনিটিউড, এটা তার ম্যাগনিটিউড এবং এটা তার অ্যাঙ্গেল। সহজ কথা হচ্ছে এটা। আচ্ছা তাহলে একটা ট্রায়াঙ্গেল আঁকানো যায়, পাওয়ার ট্রায়াঙ্গেল। সেটা কি? এটা হচ্ছে আমার রিয়াল এক্সিস বরাবর থাকবে পি, মানে এক্স এক্সিস বরাবর থাকবে পি, আমার ওয়াই এক্সিস বরাবর থাকবে রিঅ্যাক্টিভ পাওয়ার বা ইমাজিনারি এক্সিস সেটা হচ্ছে কিউ, আর এদের যে ফেজর যোগফল সেটা হবে আমার এস, এটা হবে আমার এস। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এটা একটা ছবি, এটা হচ্ছে পাওয়ার ফ্লো ডায়াগ্রাম বলতে পারো বা পাওয়ার ডায়াগ্রাম যেভাবে বলো, ঠিক আছে? পাওয়ার ট্রায়াঙ্গেল, সরি পাওয়ার ট্রায়াঙ্গেল, পাওয়ার ডায়াগ্রাম পাওয়ার ট্রায়াঙ্গেল বলা হয় এটাকে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে এস। তার মানে এর একক হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার, এস এর একক, ঠিক আছে? তাহলে যেটা আমরা পাই সেটা হচ্ছে পি এর একক হচ্ছে ওয়াট, আশা করি তোমরা সবাই জানো। কিউ এর একক হচ্ছে ভার, VAR, আর এস এর একক হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। হ্যাঁ, যদি এটা কিলো লেভেল হয় তাহলে এটা হবে কিলোওয়াট, কিলো লেভেলে এটা হবে কিলোওয়াট, এটা হবে কিলো ভার, এটা হবে কেভিএ, ওকে, বা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। যদি এটা এমভিএ লেভেল হয় তাহলে এটা কি হবে? মেগাওয়াট, মেগাভার, এমভিএ, ঠিক আছে? আমরা এইভাবে আর কি পড়ে আসি। তো তাহলে বুঝতে পারলাম পি কিউ এস জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এটা কি এখানে যেটা বলছে যে ভি এর সাথে আই এর একটা পার্থক্য থাকবে, অ্যাঙ্গেল, ফেজ ডিফারেন্স থাকবে। সেটা কি? সেটা থিটা, সেটাই হচ্ছে থিটা। সেই থিটাটা আসলে কি? থিটা ভি মাইনাস থিটা আই, এটাই হচ্ছে থিটা, ওকে? আর কিছু না। তাহলে আমরা যেটা লিখতে পারি, আরেকটা ইকুয়েশন আসতেছে নতুন, যেহেতু আমরা ফেজরে গেছি। ফেজর ইকুয়েশনে তোমরা কি আসো? কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, জি থ্যাংক ইউ। স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা ফেজরে যদি যাই তাহলে সেটা আমাদের লিখতে হয়, সেটা হচ্ছে এস ইকুয়াল টু, এস এর ইকুয়েশন হচ্ছে ভি আই কনজুগেট। এই কনজুগেট জিনিসটা তোমরা সবাই জানো কিনা আমি জানি না। কনজুগেট মানে হচ্ছে আমার আই যে ইকুয়েশন সেটার ইমাজিনারি যে পার্ট আছে সেটার যে সাইন আছে সেই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে যদি এটা হয় আমার আই, ঠিক আছে, আই এম at an angle of theta i, তাহলে আই কনজুগেটটা হবে এরকম, আই এম at an angle of কি হবে? মাইনাস থিটা আই, যদি আমরা ফেজরে লিখি। বুঝতে পারলাম? তার মানে কি দাঁড়াইলো? ভি ইকুয়াল টু পাবো আমরা ভিএম, ভিএম থিটা ভি ইনটু কি পাবো? আইএম, আইএম কি পাবো? at an angle of মাইনাস থিটা আই। এখন ফেজরের যোগ গুণ বিয়োগ এগুলো তোমাদের সার্কিটে পড়ানো হওয়ার কথা। যদি আমরা যোগ গুণ বিয়োগ করি তাহলে এরকম পাবো ভিএম আইএম, এবং এদের অ্যাঙ্গেল হচ্ছে থিটা ভি, মানে যেটা যেহেতু গুণ আকারে আসলে আমার যেটা যোগ হবে, তো যোগ হলে কি পাবো? থিটা ভি মাইনাস থিটা আই। তার মানে এটাকে কি লেখা যায়? যদি থিটা ভি মাইনাস থিটা আইকে আমরা থিটা ধরি তাহলে আমরা এটাকে লিখতে পারি ভিএম আইএম at an angle of theta। তার মানে বুঝতে পারলাম আমরা যে ইকুয়েশনটা এস এর ছিল, আমরা যে ইকুয়েশন ছিল সেটাকে আমরা চাইলে এইভাবে এই এসটাকে লিখতে পারি ভিএম আইএম at an angle of theta, থিটা ভি মাইনাস থিটা আই। ওকে, এটাই এখানে আসবে। এই দেখো ভিআই কনজুগেট ইকুয়াল টু ভিআই cos থিটা ভি মাইনাস থিটা আই, ওকে? এবং এরপরে এটাকে আমরা চাইলে আবার যদি ইউলার্স ফর্মুলায় নিয়ে যাই, যদি এটাকে আমরা ইউলার্স ফর্মুলায় নিয়ে যাই, যেহেতু থিটা বলছি, থিটা বলা মানে হচ্ছে, থিটা বলা মানেই হচ্ছে এটাকে আমরা চাইলে দুই ভাগে ভাগ করতে পারি। মানে ইউলার্স ফর্মুলা কি ছিল তোমাদের মনে আছে কিনা? ই টু দি পাওয়ার জে থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস জে সাইন থিটা, এরকম ছিল, ঠিক আছে?
মানে এই থিটাটার কারণে এখানে আমার চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে ভিএম আইএম cos থিটা প্লাস জে ভিএম আইএম এটা ঠিক আছে, এটা হচ্ছে ফেজরে যখন আমরা এটাকে অ্যামপ্লিটিউড আকারে লিখবো তখন এটাকে আমরা লিখবো s ইকুয়াল টু রুট ওভার স্কয়ার প্লাস স্কয়ার। এটা আমরা অলরেডি লিখছি একবার, ঠিক আছে। আর ফেজর ফর্মুলায় আমরা লিখবো s ইকুয়াল টু p প্লাস জে কিউ। আচ্ছা, তাহলে এটা এখান থেকে জানতে পারি সেটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট ইকুয়েশন s equal to pi conjugate to I conjugate আর the magnitude already বলা আছে is equal to square যার একক এম এ তার মূল একক ভোল্ট অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন ভোল্ট হ্যালো, হ্যাঁ আমার নেটওয়ার্ক একটু সমস্যা হয়েছিল, সমস্যা নাই, আমি চলে আসছি। জি স্যার। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? আমি যেটা দেখাচ্ছি, ওকে। ভি ইকুয়াল টু স্যার মানে এত মানে অর্ধেকের বেশি শোনা যায় না স্যার, যে লাস্টের দিক দিয়ে স্যার ইকুয়েশনটা, মেইন ইকুয়েশনটা স্যার। মেইন ইকুয়েশন বলতে কোনটা দিক্ত? স্যার এস দিয়ে যে বড় করে একটা ইকুয়েশন ছিল না স্যার, মানে লাস্টের দিক দিয়ে স্যার এস সমান সমান এর আগে স্যার ছিল সেটা হচ্ছে s ইকুয়াল টু vi কনজুগেট ছিল, তারপর আমরা সেখান থেকে বের করছি p প্লাস jq, আর কিছুই না, p প্লাস jq, ঠিক আছে দীপ্ত। আর এরপর যেটা বলা হয়েছে ম্যাগনিটিউড অফ s ইজ ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার, আর কিছুই হয়নি, এটুকুই, ঠিক আছে। এখানে p হচ্ছে রিয়াল পাওয়ার, q হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, ওকে। এটা হচ্ছে ডিসির ক্ষেত্রে আমরা লিখি v ইকুয়াল টু ir, আর এসি যখনই হয় তখনই আমরা লিখি v ইকুয়াল টু iz। তাইলে পাওয়ার যখন আমরা লিখবো, এখানে আমরা পাওয়ারে কি লিখি? পাওয়ারে আমরা লিখি vi ডিসির ক্ষেত্রে, তাই না? vi বা আমরা লিখি i স্কয়ার r বা আমরা লিখি v স্কয়ার বাই r ডিসির ক্ষেত্রে, v স্কয়ার বাই r। সেটা কিন্তু এখানে আমরা তাহলে কি লিখবো? আমরা এটাকে লিখবো i স্কয়ার z, যদি আমরা লিখি i স্কয়ার z, অথবা আমরা লিখবো v স্কয়ার বাই z, v স্কয়ার বাই z,
অথবা ভিআই, ভিআই তো ভিআই। ওকে, এটা হচ্ছে আমাদের পাওয়ারের ইকুয়েশন। আচ্ছা, তো আমরা যেটা লিখতে পারি, লোড ইম্পিডেন্স যদি জেড হয়, ভি ইকুয়াল টু আই জেড বা জেড আই, সেখান থেকে আমরা যেটা লিখতে পারি, যদি আমরা এই এস ইকুয়াল টু ভিআই এ ভি এর মানটা জেড আই বসাই, তাহলে যেটা পাওয়া যায় জেড আই স্কোয়ার জেড আই ইন্টু আই কনজুগেট, তার মানে আমরা এখান থেকে পাই আই আর ইন্টু আই স্কোয়ার প্লাস জে এক্স আই স্কোয়ার। তার মানে কি জানো, এটা হচ্ছে আই স্কোয়ার আর, মানে এটা হচ্ছে রিয়াল পাওয়ার, এটা হচ্ছে আই স্কোয়ার এক্স, তার মানে এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। সহজ কথা হচ্ছে এটা। তার মানে যদি পি ইকুয়াল টু আই স্কোয়ার জেড হয়, আবার জেড এর ইকুয়েশন কি মনে আছে তোমাদের? জেড এর ইকুয়েশন হচ্ছে একইভাবে আর প্লাস, তোমরা হয়তো বা জানো, আর প্লাস জে এক্স, এটা হচ্ছে জেড এর ইকুয়েশন মানে ইম্পিডেন্সের। এখানে আর হচ্ছে রিয়াল পার্ট আর এক্স হচ্ছে রিঅ্যাক্টিভ পার্ট। ওকে, তারপরে যদি এই আর জেড কে আবার দুই ভাগে ভাগ করি, তাহলে আমরা লিখতে পারি পি হচ্ছে সেটা যেটা হচ্ছে শুধুমাত্র আই স্কোয়ার আর থাকবে, এটা থাকবে আই স্কোয়ার আর। আর যদি রিঅ্যাক্টিভ কিছু চলেই আসে, তাহলে সেটা হয়ে যাবে আই স্কোয়ার এক্স, আই স্কোয়ার এক্স। আর এটা যেহেতু রিঅ্যাক্টিভ, তার মানে এর সামনে জে বা মাইনাস জে থাকবে। ওকে, এটা এখানে দেখানো হয়েছে এস এর একটা বড় ইকুয়েশন। এটা আমাদের সেভাবে খুব বেশি লাগবে না, জাস্ট বোঝার জন্য লাগতেছে। আচ্ছা, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা, অনেক সময় লাগবে। পুরো পাওয়ার সিস্টেমে এই ইকুয়েশনটা খুব দরকার, অনেক ম্যাথ করতে এই ইকুয়েশনটা লাগে। এটা লিখে নিতে পারো বা ভালোভাবে মনে রাখতে পারো। সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিআই, যেহেতু এখানে কি করছে, এস এর ভি মানে ভি এর মানটা চেঞ্জ করছে, এখানে আই এর মানটা চেঞ্জ করছে। ঠিক আছে, আমি একটু তোমাদের দেখাচ্ছি। এই অংশটা মনে হয় প্রয়োজন নাই খুব একটা, এটা delete করে দিই। তাহলে দেখো এই ইকুয়েশনটা, তাহলে দেখো এই যে ইকুয়েশনটা আছে, এটার দুইটা পার্ট পাওয়া যাবে। একটা হচ্ছে এস ইকুয়াল টু আই জেড ইন্টু আই কনজুগেট, এখানে আমরা ভি এর মান বসাইছি, বসাইলে আমরা পাই আর ইন্টু আই স্কোয়ার প্লাস জে এক্স ইন্টু আই স্কোয়ার। এখানে আমরা কি করছি, আই ইন্টু আই করছি, আর জেড এর দুই পার্ট আছে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে জে এক্স, সেইভাবে ভাগ করছি। আবার আরেকভাবে কি করা যায়, এস ইন্টু যেটা করা যায়, এস ইকুয়াল টু ভিআই, আমরা জানি এটা হচ্ছে ভিআই, এটা তো লেখাই আছে, লেখার প্রয়োজন নেই। আমরা যেটা করবো আই এর মান বসাবো, তাই না? তার মানে যেটা থাকবে সেটা হচ্ছে ভি ভি এর জায়গায় থাকবে, ভি ভি এর জায়গায় থাকবে। এবার আমি বসাবো আই কনজুগেট, তাই না? এখন মূল ইকুয়েশনটা কি? মূল ইকুয়েশনটা হচ্ছে ভি ইকুয়াল টু আই জেড অথবা জেড আই, এভাবে লেখো। যদি তাই হয় মূল ইকুয়েশন, এখান থেকে আমরা বলতে পারি আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু ভি বাই জেড। তাহলে যদি আই কনজুগেট হয়, তাহলে আমরা বলতে পারি সেটা হবে আই কনজুগেট ইকুয়াল টু ভি কনজুগেট ডিভাইডেড বাই জেড কনজুগেট। তাহলে আমরা এখানে ভি আই বসাবো, মানে আই কনজুগেট বসাবো, তাহলে আমরা এখানে কি বসাবো, ভি কনজুগেট ইনটু জেড কনজুগেট। তার মানে ভি স্কয়ার আর জেড কনজুগেট, তাই না? সেখান থেকে আমরা তাহলে কি পাই, তাহলে ভি স্কয়ার, যেহেতু ভি কনজুগেট বলতে আসলে যেটা বোঝায় তার অ্যামপ্লিটিউড কিন্তু সেম, মানে ভি যদি এমন হয়, আমি আবার বলতেছি তোমাদের, ভি যদি এমন হয় ভিএম at an angle of theta v হয়, তাহলে ভি কনজুগেটটা হবে কি, ভিএম ইনটু at an angle of মাইনাস থিটা ভি। তাহলে যখন আমরা এই দুটাকে গুণ করব, খেয়াল করো, তার মানে ভি ভি কনজুগেট, স্যার এই দুটা গুণ করলে কি হয়, ফেজরে যদি এই দুটাকে গুণ করি, তাহলে এটা পাওয়া যাবে ভিএম, মূলত তো এটা এরকম, তার মানে দুটা গুণ হয়ে যাবে, তার মানে ভিএম স্কয়ার
আর অ্যাঙ্গেলে কি হবে, দুটো যোগ হবে, তাহলে দুটো যোগ হওয়া মানে কি থিটা ভি মাইনাস থিটা ভি, দুটো যোগ হয়ে যাওয়া মানে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ জিরো, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ভিএম স্কয়ার। ওকে, এবং এখান থেকেও তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে ভি স্কয়ার, যে দুটোই ভি, ভি স্কয়ার ডিভাইডেড বাই জেড কনজুগেট। ঠিক আছে, জেড হচ্ছে তার ইম্পিডেন্স, সহজ ভাষায় তার ইম্পিডেন্স, এবং ইম্পিডেন্স যেমন ইকুয়েশন হবে, ইম্পিডেন্সের ইকুয়েশন হবে আর প্লাস জে এক্স, তার মানে আমরা এখানে বসাবো কি আর মাইনাস জে এক্স, বুঝতে পারলা? এইভাবে আর কি এই ইম্পিডেন্সের মানগুলো আমরা বসাবো। এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, আবার বলে রাখলাম। ঠিক, তাহলে এই যে অনেক সময় যেটা হবে ইম্পিডেন্সের মান বের করতে বলা লাগতে পারে, মানে বলা থাকবে ম্যাথমেটিক্সে ইম্পিডেন্স কত, তাহলে ইম্পিডেন্স কি হবে, আগে ছিল আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভি স্কয়ার বাই জেড ইম্পিডেন্স, জেড কনজুগেট। তাহলে এখান থেকে আমরা যদি জেড এর ইকুয়েশন বের করতে চাই এখান থেকে, তাহলে জেড হয়ে যাবে জেড ইকুয়াল টু হবে ভি স্কয়ার ডিভাইডেড বাই এস কনজুগেট, কারণ আমরা বের করতেছি কি ইম্পিডেন্সের মান, দ্যাটস হোয়াই ওই কনজুগেটটা এস পেয়ে যাবে আর জেড চলে যাবে এই জায়গায়। ওকে, এইভাবে আর কি কমপ্লেক্স পাওয়ারের মূল ইকুয়েশন গুলো ডিরাইভ হয়। এরপর যে ম্যাথগুলো করা আছে এই ম্যাথগুলো আমি আর কিছু বলবো না, এগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে বা হোমওয়ার্ক আকারে দিয়ে দিব। এখানে যেটা বলছে মানে কিছু পাওয়ার সিস্টেমের কিছু প্র্যাকটিক্যাল ম্যাথ কেমন হয় তোমরা হয়তো পড়ে আসছো, মেশিনেও পড়ে আসছো এগুলো, আমি যে জিনিসগুলো তোমাদের পড়াচ্ছি। এখানে যেটা বলছে যে 3 রকমের লোড আছে, এটা হচ্ছে পিউ রেজিস্টিভ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ, এটা হচ্ছে রেজিস্টিভ এবং ক্যাপাসিটিভ। তো বলছে এখানকার পাওয়ার ফ্যাক্টর কেমন, তো পাওয়ার ফ্যাক্টরের ইকুয়েশন cos θ ইকুয়াল টু পি বাই এস, সুতরাং তোমাকে আগে এস বের করতে হবে। দেখো আই বের করছে, কি করছে আই বের করে S1 S2 S3 বের করছে, এটাকে যোগ করে এস বের করছে, আর পি এর মান তুমি কোথা থেকে পাবা, এই যে পি, এই যে পি, এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3, যেহেতু এটা S3, S3 এর প্রথম পার্টটা কি P3 Q3, P2 Q2, P1 Q1। ওকে, এটাকে তিনটাকে আলাদা আলাদা ভাবে যোগ করে যদি তুমি দুটাকে ভাগ করো তাহলে cos θ পেয়ে যাবে। অনেক ওয়েতেই করা যায়, আবার তুমি যদি মনে করো এইভাবে বের করবা সেভাবে করা যাবে, S1 ইকুয়াল টু ভি স্কয়ার বাই Z1, Z1 এর মান তুমি জানো। ওকে, এইভাবে আর কি আমরা ওটার পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি। এবার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন, পাওয়ার ফ্যাক্টর কারেকশনে কিভাবে কারেকশন করব, সেটা ক্যাপাসিটর প্যারালালি লাগাই কারেকশন করব, খুব ভালোভাবে জানো। তার মানে কি এটা দুটো লোড তার প্যারালালি ক্যাপাসিটর লাগাইতে হবে, লাগাইলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হবে, অ্যাঙ্গেলের মান কমে যাবে, আগে যে অ্যাঙ্গেল ছিল কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে সেটা কমে যাবে। এখানে সেরকম একটা প্র্যাকটিক্যাল ম্যাথ করে দেওয়া আছে, এই অঙ্কগুলো দেখবা তোমরা যেন তোমরা বুঝতে পারো যে আসলে পাওয়ার ফ্যাক্টর কিভাবে আমরা কারেকশন করতে পারি। ম্যাথগুলো তোমরা করে আসছো, হয়তো এটা নতুন ওয়ে দেখবা এইভাবে করবে, এবং এগুলাই কিন্তু ইউনিভার্সাল নিয়ম হয়, এই ম্যাথগুলো খুব দরকারি। এবং আমাদের পাওয়ার সিস্টেম কোর্সে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে মাথায় রেখো একটা করে ম্যাথ থাকবেই, একটা করে ম্যাথ অবশ্যই থাকবে আমাদের পাওয়ার সিস্টেমে। ঠিক আছে, তো দেখি আর কিছু আমাদের বাকি আছে কিনা বলার মতো। মূলত এইগুলো দিয়ে কিছু ম্যাথ করে দেওয়া আছে এবং এখানে চ্যাপ্টারটা আসলে শেষ হয়েছে। আমি আসলে মূলত আজকে ক্লাসটা নেওয়ার ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলো যেন তোমরা তোমাদের সবার মনে থাকে, মানে মনে পড়ে হঠাৎ করে, অনেকদিন পরে যেহেতু পড়ালেখা করতেছো সুতরাং ভুলে যাওয়াটা একেবারেই স্বাভাবিক, যেন এই জিনিসগুলো তোমাদের মাথায় থাকে এবং আমরা যেন পরবর্তী টপিক শুরু করতে পারি। ঠিক আছে, তো আমি তোমাদের দুটা কাজ দিয়ে দিচ্ছি। আসলে কি বলবো, ম্যাথমেটিক্স এইভাবে বোঝানো তো খুব টাফ, তারপরেও আমি চেষ্টা করবো যেদিন ম্যাথমেটিক্স পড়াবো যেন বোঝানো সম্ভব হয়। এই ম্যাথগুলো তোমরা করবা, এটাই হচ্ছে তোমাদের নেক্সট দিন ক্লাসের আগের কাজ। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমি কি টপিক শুরু করবো, আমি যে টপিকটা পড়াতে চাচ্ছি এটা পড়াবো দ্বিদাসের বই থেকে আপাতত। এটা হচ্ছে পার ইউনিট সিস্টেম। ঠিক আছে, এই বইয়ের সফট কপি তোমাদেরকে দেওয়া আছে, নেটে অ্যাভেলেবল। তো এটা বোঝানোর জন্য আগে মূলত আমাকে এজন্য পাওয়ার কি, যেহেতু পাওয়ার সিস্টেম পড়াবো, পাওয়ার সিস্টেমের
কমপ্লেক্স পাওয়ার কি, এসি পাওয়ার গুলো কি, এগুলো যেন তোমরা বুঝো, এটা বোঝানোর জন্য এই টপিকগুলো পড়া। ঠিক আছে, এটা একটা বেসিক ক্লাস। স্যার আজকে যে টপিকটা পড়ালেন স্যার, মানে এটা মানে কয় নাম্বার লেকচার রিলেটেড স্যার? আর এটা কি হাদি সাদাতের বই থেকে পড়ালেন?